অধ্যায় 4। অধ্যায় 4 থেকে তোমরা যদি তোমরা বলো তো অতিসীমিত কি দাগাই দিতে হবে? যেখান থেকে আসে তোমাদের কি যে কৌণিক বেগের মাত্রা সমীকরণ লেখো। অতিসীমিত দাগাই নাও। 1 নাম্বার অতিসীমিত 1 নাম্বার পড়বা কেন্দ্রমুখী বল কাকে বলে। 2 নাম্বার পড়বা আর 3 নাম্বার আছে ঘড়ি একটি ঘড়ি সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত। সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত 3 নাম্বার পড়বা। আর সে কৌণিক বেগ কাকে বলে। 5 নাম্বার পড়বা প্রাস বা প্রক্ষেপক কি। 4 নাম্বারটাও পড়বা। হ্যাঁ 5 4 উল্টো করে দিলাম নাকি। বা কেন্দ্রমুখী বল জড়তার ভ্রামক। কেন্দ্রমুখী বল আছে 7 নম্বরে আর জড়তার ভ্রামক আছে 9 নম্বরে। এই কটা পড়ো, এই কটা পড়লে মোটামুটি এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ। হ্যাঁ এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত, বুঝছো। অতি সংক্ষিপ্ততে এখানে পড়ানোর মতো কিছু নাই, এগুলো ডিটেলসে ক্লাসে আছে, ক্লাসে তোমরা পড়ছো বা ইউটিউবে থাকলে ওখান থেকে দেখে নিবা আমার ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে। তো দেখো এখন আমরা সংক্ষিপ্ত দেখব। সংক্ষিপ্ত থেকে তোমরা 1 নাম্বারটা পড়বো হচ্ছে কৌণিক বেগ ও রৈখিক বেগ। কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে পার্থক্যগুলো লেখো। কৌণিক বেগ কাকে বলে বা রৈখিক বেগ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত থেকে 1 নাম্বারটা পড়বা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ সংক্ষিপ্ত থেকে পড়বা। আর একটা পড়বা সংক্ষিপ্ত থেকে, শুধু 2টাই পড়লেই হবে। সেটা হচ্ছে 2 নম্বরে আছে যে কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক, বা সম্পর্কটা এমন কৌণিক বেগ ও রৈখিক বেগের মাঝে সম্পর্ক ওমেগা আর এই যে সম্পর্কটা এটা হচ্ছে রৈখিক বেগ, আর এই ওমেগাটাই হচ্ছে কিন্তু কৌণিক বেগ। দুইটার মধ্যে আমরা কি একটা সম্পর্ক এখানে পাইছি কিন্তু। তো এই সম্পর্কটা তোমাদের কিন্তু দেখাইতে হবে। এটা হচ্ছে কি একটা রৈখিক বেগ আর এটা হচ্ছে কি কৌণিক বেগ। তো এখানে একটা আমরা যে সম্পর্কটা পাইছি এই সম্পর্কটা কিন্তু তোমাদের আসে। মানে অনেকবার আছে। এই যে 2টা দিলাম সংক্ষিপ্ত থেকে 1 আর 2, এই 1 আর 2টা ভালো করে পড়বা, 100% এখান থেকে সংক্ষিপ্ত থেকে পাবা 3 মার্কের জন্য আর কি। তো ক্লিয়ার সবার কাছে নাকি? হ্যাঁ যাদের লাগবে তোমরা জয়েন বলবা, বললে আমার হোয়াটসঅ্যাপে নক দিবা। আমি হোয়াটসঅ্যাপে দিলে আমার সুবিধা হয় ওখান থেকে দিলে। হ্যাঁ এখানে মানে পিডিএফে যে লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপে দিতে সুবিধা হয়, তো হোয়াটসঅ্যাপে নক দিবা। হ্যাঁ আমার নাম্বার সব জায়গায় দেওয়া আছে, কালেক্ট করে নিবা। তো দেখো, তো এখন বলো এই যে কৌণিক বেগ ও রৈখিক বেগের যে সম্পর্কটা, এই সম্পর্কটা কি তোমাদের করাই দেওয়া লাগবে? যদি লাগে তোমরা বলো, আমি করাই দিচ্ছি। অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ক্লিয়ার নাকি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো পেয়েছি, কি পেয়েছে? আমি বলতেছি যে করাই দেবো কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। এখানে অনেক কিছু বোঝার আছে, করান। যাই হোক, দেখো আমরা কৌণিক বেগ ও রৈখিক বেগের মাঝে সম্পর্কটা এখন দেখব। সম্পর্কটা আর পার্থক্যগুলো তোমরা পড়বা সংক্ষিপ্ত থেকে, শুধু 2টা। তো দেখো, একটা বস্তু বৃত্তাকার পথে, মনে করো আর ব্যাসার্ধে এখানে একটা বস্তু রাখছি, এই বস্তু, এই বস্তুটাকে আমি একটা কোণ করে এখানে এই বি অবস্থানে একটা বস্তুকে আমি কি করছি এইভাবে ঘোরাচ্ছি। মনে করো একটা বস্তুকে ঘুরাইতে, মনে করো আমি সম্পূর্ণটা ঘুরাই নাই, এখানে যে বস্তুটা আছে এই বস্তুটাকে শুধু আমি এই বি অবস্থানে, এ থেকে বি অবস্থানে আমি নিয়ে আসছি। এখানে যে কোণটা উৎপন্ন হবে, এই কোণটা কি মনে করো থিটা কোণ। হ্যাঁ এখানে কি হবে থিটা কোণ। আর এখান থেকে যে চাপটা এ বির যে সরণটা বা চাপ বলতে পারো, এটা হচ্ছে মনে করো এস। হ্যাঁ আর এই বস্তুটা বি, এ যে বিন্দুটা আছে বা এ বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানে মনে করো টি সময়ে এখান থেকে এখানে গেছে। হ্যাঁ তো এখানে দেখো এই যে থিটা কোণ যে উৎপন্ন করছে, এই বস্তুটা এ থেকে এখানে বিতে গেছে, এখানে যে থিটা কোণটা উৎপন্ন করছে, এই থিটা কোণটা হচ্ছে কৌণিক দূরত্ব। কৌণিক কি দূরত্ব থিটাটা। আর এই যে এখান থেকে যে চাপটা আছে বা চাপটা এস, এই এসটা বা এ থেকে বির যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে রৈখিক দূরত্ব। রৈখিক
দূরত্ব, আর এই থিটাটা হচ্ছে কৌণিক দূরত্ব। কোণ করে গেছে, কোণ করে যাওয়ার কারণে এই থিটাটা হচ্ছে এখান থেকে থিটা ডিগ্রি কোণে গেছে, তার মানে এই থিটাটা হচ্ছে মনে রাখবা যে রৈখিক কৌণিক কোণ, যেহেতু ওইটা তার মানে হচ্ছে কৌণিক, কৌণিক থিটাটা হচ্ছে কি কৌণিক দূরত্ব। এই জিনিসটা মনে রাখবা, কৌণিক দূরত্ব হচ্ছে থিটা, আর এই এসটা হচ্ছে রৈখিক কি দূরত্ব। সোজা বড় রৈখিক বলতে কি, এগুলো তো সবাই জানো। রৈখিক দূরত্ব হচ্ছে কি এস, রৈখিক দূরত্ব হচ্ছে কি এস, থিটা। হ্যাঁ, তো এখানে বাংলা কথাগুলো লিখতে হবে যে বৃত্তাকার পথে একটা বস্তু কি, এখানে যে এই যে কেন্দ্রটা আছে, কেন্দ্র থেকে এই বস্তুটার দূরত্ব কিন্তু আর, বা একটা বৃত্তের অর্ধেক দূরত্বটাকে কি বলা হয় ব্যাসার্ধ, পুরোটাকে বলা হয় ব্যাস। তো আর দূরত্বে বা আর ব্যাসার্ধে একটা বস্তু কি বৃত্তাকার পথে এ অবস্থান থেকে বি অবস্থানে টি সময়ে এস দূরত্বে কি এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে। তো এই বস্তুটা এখানে যাওয়ার ফলে এখানে যে কোণ, যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাই হচ্ছে কৌণিক দূরত্ব। আর এখানে সরাসরি যে দূরত্বটা থাকবে এ বিন্দু থেকে বি বিন্দুর, সেই সরাসরি দূরত্ব হচ্ছে রৈখিক দূরত্ব। এই দুইটা জিনিস মনে রাখলেই হবে এখানে। হ্যাঁ, তো এখান থেকে দেখো আমরা এই থিটাটা সমান আমরা লিখতে পারি আবার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। বলবো যে চাপটা কি, আমি তো বললাম এই চাপ, এই বি আর এ যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে কি চাপ, যেটাকে আমি এস দ্বারা প্রকাশ কিন্তু করছি। থিটা হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, আমরা এখানে লিখতে পারি ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ। তো এখানে থিটা সমান আমরা লিখতে পারি চাপ হচ্ছে এস আর ব্যাসার্ধ হচ্ছে এইটা। হ্যাঁ, বৃত্তটা কি অর্ধেকটা হচ্ছে কি ব্যাসার্ধ, কেন্দ্র থেকে যে দূরত্বটা ওটা হচ্ছে কি এটা। তো এখান থেকে আমরা এই দুটো জিনিস কি বাইর করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কৌণিক বেগ ও রৈখিক বেগ। তো কৌণিক বেগ, কৌণিক বেগ বলতে কি বলবো যে ভাই কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, আপনি ওমেগা লিখে দেন কৌণিক বেগ। আর কৌণিক বেগ সমান আমরা জানি যে কৌণিক দূরত্ব, কৌণিক কি, হ্যাঁ দেখো কৌণিক বেগ এটাকে কিন্তু আমরা ওমেগা দ্বারা প্রকাশ করব। কৌণিক বেগ, কৌণিক বেগ ইজ ইকুয়াল টু কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব, দেখো কৌণিক দূরত্ব এখানে দেখো আমরা কৌণিক বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে কৌণিক দূরত্ব বাই হচ্ছে সময়। আচ্ছা, কৌণিক বেগকে মনে রাখবা যে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। আর কৌণিক দূরত্ব আমি বললাম না, কৌণিক দূরত্বটা কত থিটা না, বলবো যে হ্যাঁ অবশ্যই থিটা। এবং সময় এখান থেকে এখানে কত সময় গেছে, টি সময় গেছে। তো এটা হচ্ছে কি কৌণিক বেগ আমরা পাইলাম। তো আমরা রৈখিক বেগ সমান আমরা আবার কি জানি বলো তো, বলবো যে ভাই আমরা এগুলো উপরে লিখবো, বুঝছো? লেখার পর দেখো রৈখিক বেগ, বেগ সমান আমরা কি জানি স্মরণ বাই সময়, এস বাই কি, এখানে লিখলাম না আর যে বেগ সমান হচ্ছে স্মরণ বাই সময়, স্মরণ হচ্ছে কি এস আর সময় হচ্ছে কি টি। এটা আমরা একটা রৈখিক বেগের ক্ষেত্রে আমরা জানি। তো এখানে দেখো এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি না, বলো যে হ্যাঁ কি লিখতে পারেন, এস এর যে মানটা আছে এটা তো সাধারণ একটা বেগ, যদি আমরা রৈখিক বেগের কথাই চিন্তা করি তাহলে এস এর যে মানটা আছে আমরা সেই এস এর মানটা বসাতে পারি। বলো যে ভাইয়া এস এর মান কোথা থেকে পারবো, এই যে এখানে থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর জানো, তুমি এসটাকে রেখে দাও, আরটাকে যদি পার করায় দাও তাহলে কি হবে, বলবো যে ভাইয়া থিটা বাই কি হবে আর হবে। তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি থিটা বাই আর। তো এস সমান কি হবে, ও দেখো সরি 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 এখানে ভাগ কেন হইলো, আর নাকি এই যে আরটা এদিকে কি আছে গুণ, ভাগ আছে এদিকে আছে কি হবে এর সাথে গুণ, তার মানে কি হবে থিটা ইন্টু আর। তো এস এর জায়গায় এস এর মান যেহেতু আমরা বলছি থিটা ইন্টু আর, তার মানে এস এর জায়গায় আমরা কি বসাতে পারি থিটা ইন্টু কি আর নিচে কি আছে বলো তো, বলবো যে টি আছে। তো এখন এখানে আমরা কৌণিক বেগের ক্ষেত্রে কৌণিক বেগ সমান আমরা কি জানি থিটা বাই টি। তো থিটা বাই টি সমান যদি তুমি ওমেগা জানো, তুমি এখানে থিটা বাই টি এর জায়গায় কি লিখতে পারো, বলবো যে ভাইয়া থিটা বাই টি, এইটার পরিবর্তে আমি লিখতে পারি ওমেগা, আর এখানে যে আরটা আছে সেই আরটা আপনি লিখে দেন। তো এটাই তো তোমাদের কোণ, এটা হচ্ছে রৈখিক বেগ আর এদিকে হচ্ছে কি কৌণিক বেগ। তোমাদের এটাই তো প্রমাণ করতে বলছে যে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক দেখাও, এটা হচ্ছে তোমাদের কি প্রতিপাদন, বা এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। যদি বুঝে না থাকো আমাকে বলো প্রতিপাদন, যদি বুঝতে না পারো আমাকে বলো। আচ্ছা,
তো এগুলো কৌণিক বেগ আরো অনেকভাবে বাইর করা যায়। এখানে আমি কিন্তু কৌণিক বেগটা শুধু এই অবস্থান থেকে এই অবস্থানে নির্ণয় করছি। আমি চাইলে কিন্তু এই যে বস্তুটা এখানে না দিয়ে আমি এক পাক সম্পূর্ণ বৃত্তটা ঘুরাইতে পারি, তখন কিন্তু এর যে দূরত্বটা, কৌণিক যে দূরত্বটা, সেই কৌণিক দূরত্বটা কিন্তু একটা বৃত্ত, সার্কেল হবে। তো একটা বৃত্ত কত ডিগ্রি বলবো যে ভাইয়া 360 ডিগ্রি, 300 কত 60 ডিগ্রি, বা এটাকে আমরা 2 পাইও লিখতে পারি। হ্যাঁ, পাই মানে হচ্ছে 180, 2 ইন্টু 180 মানে কত 360। তো তখন কিন্তু এই যে কৌণিক যে দূরত্বটা, তখন কিন্তু তো কৌণিক দূরত্বটা হবে 2 পাই। তখন এখানে বসাই দিলে তোমার হচ্ছে থিটার জায়গায় তখন কি হবে 2 পাই ডিভাইডেড টি। এটা হচ্ছে একবার ঘোরার জন্য। যদি তুমি এন সংখ্যক বার ঘুরাও, জাস্ট একটা এন গুণ করে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এগুলো না লেখলেও হবে, অত কিছু এখন জানার দরকার নাই। জাস্ট তোমরা এই প্রমাণটা করে দিবা যে কৌণিক বেগ ও রৈখিক বেগের মাঝে সম্পর্ক। তো এগুলো গেল হচ্ছে সংক্ষিপ্তর জন্য। এবার রচনাতে আসো। রচনাতে কি আছে দেখো। রচনাতে তোমাদের প্রথমেই আছে দেখাও যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। প্রাসের গতিপথ কি অধিবৃত্তাকার। প্রাসের গতিপথ হচ্ছে কি অধিবৃত্তাকার। আর একটা আছে কেন্দ্রমুখী বল F = mv²r। তো এই দুইটা তোমরা কি করবা। এখন প্রাসের গতিপথটা অনেকেরই প্রবলেম হয়, এই জিনিসটা আমি করাই দিচ্ছি, আর বাকিটা তোমরা করবা। কেন্দ্রমুখী বল এই রচনা থেকেও দুইটা পড়বা, একটা হচ্ছে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার, আর একটা হচ্ছে F = mv²/r। তো এগুলো খুবই ইজি। যদি না পারো সমস্যা নেই, আমার কাছে হ্যান্ড নোটটা নিবা, সেখানে আছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, সেখান থেকে কালেক্ট করে নিবা। হ্যাঁ, তো প্রাসের গতিপথটা আমাকে কোর্সিংয়ে বলছিল যে অফলাইন ব্যাচের কিছু স্টুডেন্ট যারা পরে আসছে, তো বলছে যে ভাই আপনি তো করাইছেন, আর একটু করাই দিলে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, এই কারণে আমি প্রাসের গতিপথ অধিবৃত্তাকার যেটা যে সমীকরণটা, সেই সমীকরণটা আমি প্রতিপাদন করে তোমাদের দেখাবো। তো এগুলো একটু মিশাই দিলাম নাকি। প্রাস, প্রাস কি শ্রাবণ দরজাটা খোলা দিয়ে গেছে। দেখো প্রাসের গতিপথ অধিবৃত্তাকার, এগুলো ডিটেলসে কিন্তু অনেক আলোচনা আছে, এগুলো বিস্তারিত করতে গেলে একটা ক্লাস লেগে যাবে। তো দেখো আমি একদম শর্টকাট করে তোমাদের বোঝাই দেই। লক্ষ্য করবা এখানে এই যে মূলবিন্দুতে আমি দাঁড় হয়ে একটা বস্তু উপর দিকে নিক্ষেপ করলাম। একটা বস্তু কি উপর দিকে নিক্ষেপ করলাম। তো তোমরা বলো তো বস্তুটা কি একদম সোজা বরাবর চলে যাবে নাকি এক সময় মাটিতে পড়বে? হ্যাঁ, অবশ্যই পড়বে এক সময়। তো আমি যদি উপর দিকে নিক্ষেপ করি বস্তুটি কিন্তু এই অধিবৃত্তাকারের মতো কি করবে, পথ ভ্রমণ করবে, বা এখানে নিক্ষেপ করলে এক সময় আসে কি এই জায়গায় পড়বে। তো এখানে যেখানে পড়ছে সেখানে দূরত্বটা আমি ধরলাম মনে করো x দূরত্বে কি পড়ছে। হ্যাঁ, আচ্ছা। তো এখানে ডিটেলসে অনেক আলোচনা আছে, প্রাস কি, যে বস্তুটা নিক্ষেপ করছো, বা এখানে যে উচ্চতাটা কত উপরে উঠছে, এরকম অনেক কিছু নামকরণ আছে, এগুলো ডিটেলসে অনেক আলোচনা আছে। এগুলো আমরা যেহেতু এটা মেগা ক্লাস, আমরা জাস্ট প্রমাণটা একটু রিভিশন করতেছি। হ্যাঁ, সেক্ষেত্রে অত কিছু এখন তোমাদের জানার দরকার নেই, আমি প্রমাণটা যেভাবে করাই দিচ্ছি ওইভাবে একটু ইমাজিন করবা, আর নোটটা আছে নোটটা একটু রিভিশন করবা, হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখো, তো এখানে যখন আমি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করব মূলবিন্দু থেকে, তখন এর একটা আদিবেগ থাকবে, যেহেতু এটা মূলবিন্দু, আর আমরা জানি যে মূলবিন্দুর স্থানাঙ্ক অলওয়েজ কি হয় 0,0। তো এই মূলবিন্দু থেকে যখন আমি নিক্ষেপ করছি, তো অবশ্যই এখানে একটা বেগ আছে, সেই বেগটা কি এই সোজা বরাবর চলে যাবে। তো এর যে আদিবেগটা, সেই আদিবেগটাকে আমি ধরলাম মনে করো v0, v0 ছোট করে একটা 0 দিলাম, v0, এটাকে বলা হয় v0। তো v0 কেন দিলাম, কারণ মূল বিন্দু থেকে আমি দাঁড় হয়ে কি করছি নিক্ষেপ করছি, মূল বিন্দু স্থানাঙ্ক যেহেতু 0,0, এই কারণে এর আদিবেগটাও আমি ধরলাম কি যে বেগে আমি নিক্ষেপ করছি সেই বেগটা কি, সেই বেগটা হচ্ছে v0। তো এই বেগটার কিন্তু দুইটা উপাংশ আছে, কারণ আমরা যদিও তোমরা অনলাইনে স্টুডেন্ট, তোমাদের এই বিষয়ে আমি আলোচনা করি নাই, তো অফলাইনে যারা আছে তারা অবশ্যই জানো, আমরা দুইটা বল যদি আমাদের দুই দিকে ক্রিয়া করে, মনে করে এইদিকে একটা বল ক্রিয়া করছে, এইদিকে একটা বল ক্রিয়া করছে, যারা ভিক্টর যোগের সামুদ্রিক সূত্র দেখেছিলাম, তো দুইটা বল ক্রিয়া করার ফলে একই সময়ে মনে ক্রিয়া করছে, ধরো এইদিকে হচ্ছে 2 কেজি বলে ক্রিয়া করছে টানতেছে, আর এইদিকেও মনে করো কি 2 কেজি বলে কি করতেছে টানতেছে।
তো 2 কেজি বলে যখন আমাকে মনে করো আমার 2 হাত ধরে 2 দিকে টানবে, তখন কিন্তু আমি কারো দিকেই যাব না, আমি কিন্তু মাঝ বরাবর যাব। হ্যাঁ, তোমরা চাইলে তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারো, সমস্যা নেই। তো যেহেতু আমি এও আমাকে 2 কেজি টানতেছে, এও আমাকে 2 কেজিতে টানতেছে, সেক্ষেত্রে আমি কারো দিকে কিন্তু যাওয়া সম্ভব নয়। আমি কোন দিকে যাব তখন? অটোমেটিকলি কিন্তু আমি মাঝ বরাবর চলে যাব। তো এই দুইটা বলের সাপেক্ষে এই যে এই দিকে চলে যাচ্ছে যে বলটা, সেই বলটা হচ্ছে লব্ধি বল। হ্যাঁ, তো এই লব্ধি বলটার কিন্তু 2টা উপাংশ আছে। কয়টা অংশ? এটা লব্ধি বলকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটার হচ্ছে 2টা উপাংশ। একটা হচ্ছে এটা মনে করো এক্স যদি ধরি, এটা যেহেতু এক্স অক্ষ, আর এটা কি সবাই জানো যে ওয়াই অক্ষ। তো এর লব্ধি বল কয়টা? এই লব্ধি বলটা 2টা উপাংশ, মানে 2জন ভাগিদার। কয়জন? এই বলটা যে এদিকে গেছে, এই বলটা এইদিকে যাওয়ার কারণ কি? এইদিকে একজন টানতেছে, এইদিকে একজন টানতেছে, তার মানে এই বলটার কয়টা ভাগিদার আছে? 2জন। একটা হচ্ছে এক্স, এটার নাম দিচ্ছে এক্স অক্ষ, এইদিকে টানতেছে, আর একটা হচ্ছে কি ওয়াই, এইদিকে টানতেছে। তাহলে একটা লব্ধি বলের কয়টা উপাংশ থাকে? এখান থেকে কি বুঝলাম? 2টা ভাগিদার থাকে। উপাংশ বলতে মনে করো ভাগিদার 2জন আমাকে যেহেতু টানতেছে, তার মানে একটা হচ্ছে এক্স আমাকে টানতেছে, আর একটা ওয়াই টানতেছে। সেম ভাবে দেখো এখানেও দেখো, এইটা কিন্তু এক্স অক্ষ, স্বাভাবিকভাবে তোমরা সবাই জানো এটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, কি এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এই যে ইউ বা ভি নট আদিবেগে যে আমি বস্তুটা নিক্ষেপ করছি, এখানে যে বেগটা সৃষ্টি হয়েছে, সেই বেগটার ক্ষেত্রেও দেখো এটা কিন্তু এই দিকে চলে গেছে। তার মানে এর কিন্তু 2টা উপাংশ থাকবে, 2টা ভাগিদার, একটা হচ্ছে এক্স উপাংশ, একটা হচ্ছে কি ওয়াই উপাংশ। তো এর যে 2টা ভাগিদার আছে বা 2টা উপাংশ আছে, এই 2টা উপাংশের আমরা নামকরণ করে দিই। সেই নামকরণটা আমরা কি করব? বলো যে আপনি যে কোনো একটা নামকরণ করেন। আপনি চাইলে এক্সও ধরতে পারেন, বা এক্স অক্ষের দিকে একটা এক্স ভাগিদার, একটা হচ্ছে ওয়াই ভাগিদার। তো এখানে যেহেতু ভি আদিবেগটা আমি ধরছি ভি নট, সেক্ষেত্রে আমি এই যে ভি নট উপাংশ, ভি নট বলটার, ভি নট বেগটার আমি 2টা উপাংশ পাবো। সেটা হচ্ছে একটা হচ্ছে ভি এক্স নট, আর একটা উপাংশ পাবো আমরা ভি ওয়াই নট। কি পাবো? ভি ওয়াই নট। একটা উপাংশ হচ্ছে ভি এক্স নট, আর একটা হচ্ছে ভি ওয়াই নট। এখানে দিই ভি ওয়াই নট। তো দেখো এখানে একটু লক্ষ্য করো, ভি এক্স নট কোনটাকে ধরলাম? এই যে এক্স অক্ষ যেটা আছে, যে ভাগিদারটা এক্স অক্ষের দিকে, সেটাকে ধরলাম ভি এক্স নট। এক্স নট কেন বারবার ধরতেছে? আমি মূল বিন্দুতে দ্বারা হয়েই কিন্তু নিক্ষেপ করছি, এই কারণে এক্স নট ধরতেছে, 0 ধরতেছি বারবার। হ্যাঁ, এটা। আর ওয়াইটা কোন দিকে? এই যে ওয়াই অক্ষ বরাবর যে ভাগিদারটা আছে, সেটার নামকরণ করলাম কি? ভি ওয়াই নট। হ্যাঁ, এগুলো কার ভাগিদার? এই যে বলটা যে বা বেগটা যে এদিকে গেছে, বা এটা বল যদি কল্পনা করো, বা এটা যে লব্ধি কল্পনা করো, এই লব্ধিটা 2টা ভাগিদার, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে কি এটা, যাদের নামকরণ আমরা এভাবে করে ফেললাম। এগুলো কিন্তু ডিটেলসে লেখা আছে, বুঝছো? আচ্ছা, যাই হোক, এই যে 2টা ভাগিদার আছে, এখন এই 2জনের একটা মান তো অবশ্যই আছে। বলো যে ভাইয়া আপনি তো এটাকে ধরে নিলেন, একটা হচ্ছে ভি এক্স নট, একটা উপাংশ হচ্ছে ভি এক্স নট, আর একটা উপাংশ হচ্ছে ভি ওয়াই নট। তো এই ভি এক্স নটের যে ফিক্স মানটা, সেই মানটা আসলে কি হবে? তো এই যে ভি এক্স নটের ফিক্স মানটা তোমরা খুব ইজিলি বাইর করতে পারবা। সেটা হচ্ছে তুমি যদি এই যে বেগটা এই দিকে উপর দিকে গেছে, বা লব্ধি যে বলটা আছে, সেই বলটাকে এখানে যদি এক্স অক্ষের সাথে লম্ব, এক্স অক্ষের উপর লম্ব একটা অঙ্কন করো, তাহলে এখানে দেখো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তো এই যে তুমি যে বস্তুটাকে নিক্ষেপ করছো, সেই বস্তুটা অবশ্যই একটা থিটা ডিগ্রি কোণে তো নিক্ষেপ করছো, একটা তো কোণে নিক্ষেপ করছো, নাকি কোণ ছাড়া নিক্ষেপ করছো? অবশ্যই একটা কোণ আছে। তো এখানে কোণ আছে, এখানে 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তো দেখো তো এই ভি এক্স নটটা কি? এই যে বেগটা বা এই যে বলটা আছে, এই বলটার যে এই যে এক্স অক্ষ বরাবর যে ভাগিদারটা, সেই ভাগিদারটা ছিল কি? ভি এক্স নট, ভি কি এক্স নট। আর ওয়াই অক্ষ বরাবর যে ভাগিদারটা ছিল, সেটা ছিল কি? ভি ওয়াই নট। তো এখন দেখো তো ভি এক্স নট কোনটা? এই যে ভূমিটা। আর ভি ওয়াই নট কোনটা? এই যে উপর দিকে যেটা গেছে, এটাই তো নাকি? তো ভি ওয়াই নট যেহেতু উপর দিকে গেছে, এটাও তো উপর দিকে গেছে, তাহলে এই লম্বটা আর এইটা কি সেম হবে না? বলবো যে হ্যাঁ, এই বাহুটা যা, এই বাহুটা হচ্ছে সেম, তাই। তার মানে আমি যদি এই যে এই লম্বটা বাইর করতে পারি, তাহলে আমরা ভি ওয়াই নটের মান পাবো। এটাকে আমরা এখানেও নাম দিতে পারি ভি ওয়াই নট। আর এই যে ভূমিটা হচ্ছে কি? এই যে ভি এক্স নট। তো এই ভূমিটার মান বার করলে তুমি ভি এক্স নটের মান পাবা, আর এই লম্বটার মান বার করলে তুমি ভি ওয়াই নটের মান পাবা। তো দেখো তো এখানে একটা কোণ দেওয়া আছে, আর এই যে যে বেগে তুমি নিক্ষেপ করছো, সেই বেগটার নাম কি দিয়েছিলা তুমি প্রথমে? ভি কি? ভি নট। তো দেখো তো এটা লব্ধি, এই লব্ধি বলের মান দেওয়া আছে এবং কোণের মান দেওয়া আছে। তাহলে তুমি যদি ভূমির মানটা বের করতে চাও, তাহলে তুমি ভূমি আর এই যে ভূমি আর অতিভুজ, এই ভূমি আর অতিভুজের যে সম্পর্কটা, সেটা কি সম্পর্ক? বলো যে ভাইয়া কস থিটা কবরে ভূত অনেক। তো কস থিটা থেকে আমরা কিন্তু এই ভূমির মানটা বের করতে পারি। কস থিটা কেন নিব? কারণ এর কোণটা হচ্ছে কি? থিটা ডিগ্রি কোণ। আর কস থিটা কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। ভূমি কত বলো তো? ভি এক্স নট।
আর অতিভুজ কত ভি নট। তাহলে তোমাকে যদি এখন বলি যে ভূমির মানটা বাইর করো, ভূমি হচ্ছে ভি ভি এক্স নট, ভি এক্স নটটাকে রেখে দাও আর ভি নটটাকে এইদিকে পার করে দাও, তাহলে কি হবে ভি নট কস কি হবে বলো তো, বলো যে ভাইয়া কস থিটা হবে, ভি নট কি হবে কস থিটা হবে। এটা গেল কি এই যে নিচের দিকে বা এক্স অক্ষের দিকে যে ভাগিদারটা ছিল তার মান হচ্ছে কি ভি এক্স নটের মান আমরা পাইছি ভি নট কস থিটা। এখন যদি তোমাকে বলি ওয়াই অক্ষের দিকে যে ভাগিদারটা ছিল সেটা হচ্ছে কি ভি ওয়াই নট, যার মানটা কত। এখন তুমি বলবা যে ভাইয়া এই ওয়াই অক্ষটাই তো হচ্ছে এই যে লম্বটা, তাহলে আপনি এই লম্বটার মান বাইর করেন। তাহলে লম্ব আর অতিভুজ কার সাথে সম্পর্ক বলো যে ভাইয়া সাইন থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা সাগরের লবণ লম্ব বাই অতিভুজ। লম্ব কত বলবা যে ভাইয়া ভি ওয়াই নট, আর অতিভুজ কত বলবো যে ভাইয়া অতিভুজ হচ্ছে ভি নট। তার মানে এখন আমরা ভি ওয়াই নটের মানটা যদি বাইর করতে চাই তাহলে এইটাকে এইদিকে পার করে দাও, তাহলে কি হবে ভি নট সাইন কি হবে, এটা ভাগ ছিল এদিকে এসে কি হবে গুণ হবে। তার মানে কি ভি নট সাইন থিটা, আমরা দুইটা ভাগীদারের মান পেয়ে গেছি। আচ্ছা তো এখন দেখো তো তুমি এইটাকে যেহেতু এইদিকে তুমি নিক্ষেপ করছো, উপর দিকে নিক্ষেপ করছি, আমি এখান থেকে দাঁড়ায় এমন জায়গায় নিক্ষেপ করছি যে জায়গায় পড়ছি ওই জায়গা থেকে আমার যে আমি যেখানে দাঁড়ায় আছি সেখান থেকে সরণটা কত, এটা হচ্ছে এক্স অক্ষ। আমি যেখানে দাঁড়ায় আছি আর যেখানে পড়ছে কোথায় পড়ছে এক্স এর, যেখানে এক্স আছে সেখানেই তো পড়ছে নাকি। তো এই যে যেখানে পড়ছে আমার এখান থেকে এই বস্তুর এক্স দূরত্বে বা সরণটা কত, এক্স অক্ষের দিকে সরণটা কত, না বললো যে ভাই সরণের যে সূত্রটা আছে ওই সূত্র থেকে আপনি সরণটাও বাইর করে ফেললেন। তার মানে আমরা এখানে সরণ একটা বাইর করতে পারি না যে এক্স অক্ষ, যেহেতু এক্স অক্ষের দিকে একটা আমি প্রথমে সরণটা বাইর করতে চাচ্ছি, সেহেতু এক্স অক্ষ বরাবর আমরা লিখবো যে এক্স অক্ষ বরাবর বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর কি দূরত্ব বা সরণ। আমরা জানি যে সরণের সূত্র এস ইজ ইকুয়াল টু কি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি এ কি টি স্কোয়ার। তো এস বলতে কি ভাইয়া, এস বলতে এখান থেকে এর দূরত্বটা আমি ধরে নেই, মনে করো এখান থেকে এর দূরত্বটা ধরো কোথায় পড়ছে এক্স, এক্সের জায়গায় পড়ছে নাকি, এখানে যে আমি দূরত্বটা ধরে নিয়েছিলাম কি এক্স না। আচ্ছা তো আমি এই যে এস বলতে এখানে কি ধরে নিই এক্স, বা তোমরা এই এক্সটাকে আলাদাভাবেও ধরতে পারো যে যেখানে পড়ছে সে মানে শেষ যেখানে পড়ছে এবং শুরু যেখান থেকে হয়েছে, শুরু হয়েছে কোথা থেকে বলো যে এই বিন্দু মূল বিন্দু থেকে, আর মূল বিন্দুর স্থানে কত জিরো না। তো এখানে আমরা এই মূল বিন্দু যেখান থেকে শুরু হয়েছে সেখানটার আমরা নাম দিতে পারি হচ্ছে এক্স নট, কি দিতে পারি এক্স নট। তার মানে এখানে এক্স মাইনাস এক্স নটও দিতে পারো, এস ইজ ইকুয়াল টু কি এক্স মাইনাস এক্স নট, যেখানে পড়ছে এবং যেখানে শুরু হয়েছে দুইটার বিয়োগ ফলে তুমি এস এর মানটা কাউন্ট করতে পারো। বা তুমি যদি অত কিছু না বোঝো এটা কিন্তু ঘুরে উল্টো এই এক্সে হবে, কেন দেখো এক্স মাইনাস এক্স নট মানে কি যেখানে শুরু হয়েছে এই মূল বিন্দুতে এক্স মূল বিন্দুর স্থানাঙ্ক কত বলবো যে ভাই 0,0, কারণ এক্স এর মানও 0 ওয়াই এর মানও কি 0। হ্যাঁ তার মানে এক্স নট যেহেতু এই মূল বিন্দুতে শুরু হয়েছে সেহেতু এক্স নট ইজ ইকুয়াল টু 0ই হবে। তো এখানে যদি এক্স নটের জায়গায় 0 বসাও তাহলে -0 কোনো দাম নাই থাকতেছে, ঘুরে উল্টে এক্সই থাকতেছে। তো এই কারণে আমি অত কিছু কাহিনী না করে আমি এস এর পরিবর্তে আমি এখানে কি বসাবো এক্স বসাবো যেখানে পড়ছে আর কি। আচ্ছা আর ইউ বলতে কি ভাইয়া আদিবেগটা কত আমি ধরেছিলাম ভি নট, আদিবেগটা কত বলো তো ভাইয়া ভি নট। আদিবেগটা কি হবে, আদিবেগটা এক্স অক্ষে, এটা আছে উপর দিকে ভি নট আছে উপর দিকে, কিন্তু আদিবেগটা হবে যেহেতু আমি এক্স অক্ষ বরাবর আমি সরণ নির্ণয় করতেছি আদিবেগটা হবে কি এক্স অক্ষ বরাবর। তাহলে আদিবেগটা আমরা এখানে কত ধরে নিয়েছিলাম বলতো ভি এক্স নট না, মানে ভাগিদার যেটা ছিল এক্স এর দিকে, তো সেটা কি ছিল বলতো ভি এক্স নট। আচ্ছা ইউ বলতে কি আদিবেগ সেটা হচ্ছে কি ভি এক্স নট। আচ্ছা তারপর টি দিয়ে দাও প্লাস হাফ এ। এখন ভূমি বরাবর বলতো এ বলতেছে ত্বরণ না, তো ভূমি বরাবর মাটি বরাবর কি কোনোদিন কোনো ত্বরণ মরণ থাকে, তো দেখো এই ত্বরণের মান কিন্তু 0, ত্বরণের মান কি এক্স অক্ষ বরাবর মানে এ এক্স ইজুয়াল টু আমরা লিখতে পারি এ এক্স ইজুয়াল টু আমরা লিখতে পারি কি 0, এ এক্স ইজুয়াল টু আমরা কি লিখতে পারি 0। এক্স অক্ষ বরাবর ত্বরণ কোনোদিন কখনো ত্বরণ হয় না, বা আনুভূমি বরাবর কখনো ত্বরণ হয় না, ওটা হয় 0। তার মানে এই যে এখানে আমরা লিখতে পারি এক্স, হ্যাঁ তাহলে এক্স এর মান কত বলো তো 0 না, আমরা এখানে 0 বসাই দেবো ইনটু টি স্কোয়ার, আমরা এখানে টি স্কোয়ার বসাই দেবো। তাহলে এখন এখানে একটু লক্ষ্য করো তো এই যে ভি এক্স নটের মান কত পাইছো দেখো তো, ভি এক্স নটের মান তোমরা পাইছো ভি নট কস থিটা না, তো এখানে বসাই দাও ভি নট কস থিটা, আর এখানে কি আছে টি দিয়ে দাও প্লাস এই যে হাফ 0 টি স্কোয়ার, মানে এখানে প্রত্যেকটা অংশ এখানে 0-র সাথে গুণ আকারে আছে, তার মানে এখানে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে দেখো এখান থেকে তুমি টি এর মানটা যদি বাইর করো তাহলে আমাদের জন্য প্রমাণটা করতে একটু সুবিধা হয়। তো টিটাকে রেখে দিয়ে আমি এই অংশটাকে এইদিকে পার করাই দেবো,
যদি পার করে দেই তাহলে কি পাবো দেখো তো, এই যে টির সাথে এই অংশগুলো এখানে গুণ অবস্থায় আছে, এক্স এর সাথে এইদিকে আসে কি হবে, ভাগ হয়ে যাবে, ভি নট কি হবে, কস কি থিটা হয়ে যাবে। তো এখান থেকে এক্স অক্ষ বরাবর আমরা সরণ নির্ণয় করে আমরা একটা সময় বের করে ফেললাম। হ্যাঁ, এবার আমরা দেখবো ওয়াই অক্ষ বরাবর সময়টা কত হয়, বা ওখানে আমরা এই মানগুলো বসাই দিলে আমাদের একটা কি পাবো, প্রাসের গতিপথ অধিবৃত্তাকার যে বেগ এ নিক্ষেপ করছো সেই বেগটা আমরা পেয়ে যাব মনে হয়, ওটাই তো নাকি? আচ্ছা, তো এখান থেকে আশা করি সবার ক্লিয়ার। আমি কিন্তু এখন এই জিনিসটা মিশাই দেবো, জাস্ট আমরা মনে রাখবো যে টি ইজ ইকুয়াল টু এক্স বাই ভি নট কস থিটা। আমি এখানে একটু সাইড নোট আকারে লিখে দিই, কি টি ইজ ইকুয়াল টু আমরা বাইর করছি কত বলো তো, এক্স নট কেন, এক্স ডিভাইডেড ভি নট কস থিটা, এই মানটা আমরা বাইর করে ফেলছি। হ্যাঁ, এই মানটা এখন আমরা এগুলো এখন মিশাই দেবো। দেখো এগুলো মিশাই দিই। এবার দেখো ওয়াই অক্ষ বরাবর আমরা সরণটা দেখে ফেলবো। দেখো এখানে এবার আমরা লিখবো কি, ওয়াই অক্ষ বরাবর সরণ। দেখো তাহলে এস বলতে কি, এটা ওয়াই অক্ষ বরাবর দেখো সর্বোচ্চ কত দূর পর্যন্ত গেছে, সর্বোচ্চ কত দূর পর্যন্ত উঠছে, এখানে এই এখান পর্যন্ত উঠছে। তো এখান থেকে আমরা এখানে যেহেতু এটা ওয়াই অক্ষ, তাহলে সরণটা আমরা কি ধরে নেব, ওয়াই, যেহেতু ওয়াইয়ের দিকে গেছে, উপর দিকে গেছে, এখানে আমরা এস এর মানটাও কি ধরে নেব, ওয়াই ইজ ইকুয়াল টু ইউ টি। ইউ বলতে কি, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, সেটা কি ভি ওয়াই নট, কি বলতো ভি ওয়াই নট, তারপর এখানে কি আছে টি দিয়ে দাও, প্লাস হাফ এ বলতে কি বলতো, এখানে কি হবে, এ ওয়াই হবে তখন। তাহলে উপর দিকে ত্বরণ অবশ্যই আছে, বলবা যে ভাইয়া যেহেতু উপর দিকে আমি নিক্ষেপ করছি, একটা অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কি করতেছে, ক্রিয়া করতেছে, সেই ত্বরণটা কি বলতো, যেহেতু আমি উপর দিকে ছুটছি আর ও কি করতেছে, নিচের দিকে ক্রিয়া করতেছে, তাহলে এটা কি হবে মাইনাস জি। তো আমরা এখানে এর মানটা কি বসাই দেবো, এ ওয়াই এর মানে আমরা কি বসাই দেবো, মাইনাস জি। হ্যাঁ, উপর আর নিচে অবশ্যই ত্বরণ মান রাখবা, ত্বরণ থাকবে। হ্যাঁ, আচ্ছা টি স্কোয়ার। তো এখন এখানে মানগুলো বসে দাও, ওয়াই ইজ ইকুয়াল টু ভি ওয়াই নটের মান কত বলো তো, বলো যে ভাইয়া ভি ওয়াই নটের মান হচ্ছে, ভি নট সাইন থিটা, আর এখানে টি আছে, টি এর মান কত বলো তো, বলো যে ভাইয়া আপনি একটু আগে টি এর মান বাই করে ফেলছেন, সেটা কি এক্স বাই ভি নট কস থিটা, প্লাস দেখো এখানে প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস জি এদের সাথে গুণ আকারে আছে, তার মানে এই প্লাস মাইনাসে কি হয়েছে মাইনাস, আর জিটা উপরে আমরা দিতে পারি, জিটা উপরে দিতে পারি, আর টুটা এখানে আছে, থাক টু থাকলো। আর এই যে টি এর মান কত বলো তো, বলবো যে এক্স ভি নট কস কি থিটা, কিন্তু এখানে টি এর উপর অল স্কোয়ার আছে, তো অল স্কোয়ার বলতে কি এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, তার মানে এটার উপর স্কোয়ার দাও, আর এটার উপর স্কোয়ার বলতে কি ভি নট স্কোয়ার কস স্কোয়ার, একবারে আমি স্কোয়ারগুলো করে ফেললাম। তো এখন জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে তুমি একটা সমীকরণ পেয়ে যাবা। দেখো এই যে ভি নট কাটা, আর সাইন থিটা বাই কস থিটা মানে কি বলতো ট্যান থিটা, আর এখানে থাকলো কি সিঙ্গেল ভাবে এক্স থাকলো। আচ্ছা মাইনাস এখানে দেখো, এখানেও আমরা একটা সুন্দরভাবে কাজ করে নেব, সেটা হচ্ছে এই যে ধ্রুবকগুলোকে আমরা এক জায়গায় রাখবো, টু এগুলো যেহেতু গুণ আকারে আছে, আমরা এখানে লিখতে পারি ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা ইনটু কি এক্স স্কোয়ার, আমরা চলকগুলোকে আলাদা করে ফেললাম আর ধ্রুবকগুলোকে কি আলাদা করে ফেললাম। আচ্ছা, তো এখন এইটাই কিন্তু তোমাদের প্রাসের গতিপথ যে অধিবৃত্তাকার, এটাই কিন্তু তোমাদের একটা কি সমীকরণ। হ্যাঁ, এখন বইয়ে কিন্তু আলাদাভাবে দেওয়া আছে, বইয়ে কি দেওয়া আছে, বইয়ে তোমাদের এই যে ধ্রুবক যে মানগুলো আছে, ধ্রুবক মানগুলোকে একটা ধ্রুবক ছোট ধ্রুবক দিয়ে কি করছে প্রকাশ করছে। যেমন এটা একটু মিশাই দেই, আমি একটু এখানে লিখে দিই। যেমন ওরা ধ্রুবক বলতে কি, আমরা প্রথমে যে ওয়ার্ডগুলো আছে ইংলিশ বর্ণের, সেটা হচ্ছে কি এ বি সি, এগুলো দ্বারা প্রকাশ করি। তো বইয়ে ধরছে কি এটাকে বি, এটাকে ধরছে কি সি। তো এই যে এই সামনে যে ধ্রুবকটা আছে সেটা আছে কি ট্যান থিটা, এটাকে ধরছে ওরা বি, এবং পরে যে ধ্রুবক অংশটা আছে সেটাকে ধরছে ওরা সি। তো উপরে কি হবে জি টু ভি নট কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এটাকে ধরছে ওরা কি সি। তো দেখো তো ট্যান সমান যদি বি ধরি, তার মানে এখানে কি আছে, বলবো যে ভাইয়া ট্যানের জায়গায় আপনি বি লেখেন, আর এখানে এক্স আছে এক্স লিখে ফেলেন, মাইনাস, আর এখানে এই ধ্রুবকটা সমান আমরা কি ধরে নিচ্ছি সি, তার মানে আমরা এখানে সি লিখতে পারি, তার সাথে আছে কি এক্স স্কোয়ার। তো এটাই হচ্ছে কি প্রাসের গতিপথ অধিবৃত্তাকারের সমীকরণ প্রতিপাদন। আচ্ছা
এটা হচ্ছে তোমাদের ভাইয়া অ্যান্সার। আশা করি এটা ক্লিয়ার। এখন আমরা নেক্সট অধ্যায়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে শেয়ার কম, রেসপন্স কম, হ্যাঁ, অ্যাক্টিভিটিস কম, অনেকই সব সব মিলিয়ে কম আজকে। তো দেখো এখন আমরা নেক্সট অধ্যায়ে চলে যাব। আচ্ছা, তো 5 অধ্যায়ে তোমরা দেখি নাও 5 অধ্যায়ে কি কি আছে। 5 অধ্যায় হচ্ছে ঘর্ষণ। হ্যাঁ, এটাও সহজেই মোটামুটি এগুলো বলা চলে, এগুলো তোমরা ক্লাস 9-10 করছো। তো দেখো তোমরা অতি সংক্ষিপ্ত পূর্ব হচ্ছে বলের মাত্রা সমীকরণ 1 নাম্বার। অতি সংক্ষিপ্ত পূর্ব হচ্ছে 1 নাম্বার, বলের মাত্রা সমীকরণ। 2 নম্বর পর্ব হচ্ছে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। দেখো এখানে তেমন কিছু না, শুধু মানগুলো বসে দিয়েছি। হ্যাঁ, এগুলো দেখে আবার ভয় খাইও না, বুঝছো? নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। আর 3 নম্বরের পর্ব হচ্ছে 1 নিউটন বল বলতে কি বুঝো। 4 নম্বর পর্ব হচ্ছে সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বল কাকে বলে। 4 নম্বর পর্ব। তোমাদের আদার্স কোনো সাজেশন বই বা অন্য কিছু কোনো কিছুর দরকার নাই, আমি যা দিচ্ছি দেখবা যে এগুলোর মধ্যে 100% আসবে, না আসলে আমাকে বলিও। বা তারপর পর্ব হচ্ছে সীমাস্থ ঘর্ষণ ও স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে। 6 নম্বর পর্ব আর হচ্ছে 7 নম্বর পর্ব। আর 10 নিউটন বল কথার অর্থ কি, বা 10 নিউটন বল বলতে কি বোঝো, এটাও পড়বা। 5 নাম্বারটা দেই নাই, 5 নাম্বার। এই কয়টা পড়লে এখান থেকে তোমরা 100% কমন পাবা, বুঝছো? আর ঘর্ষণ কাকে বলে এগুলো তো তোমরা জানো, এগুলো আর কি পড়বা। তারপর বলতে পারো বলের একক কি, নিউটন, এটাও পড়ে নিবা। বলের একক নিউটন, এটা সবাই জানো, এটা ভাইভাতেও ধরে যে বলের একক কি। হ্যাঁ, তো এগুলো ছিল তোমাদের অতি সংক্ষিপ্ত সাজেশন। আর সংক্ষিপ্ত থেকে তাহলে আমরা কি পড়বো, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন। নিউটনের গতির সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন, এটা নিবা। 1 নাম্বার সংক্ষিপ্ত হচ্ছে 1 নাম্বার। আমি শেষ করাই দেবো তাড়াতাড়ি, আমি আর করাই দেবো না, শুধু সাজেশন দিয়ে শেষ করে দেবো। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন 1 নাম্বার পড়বা। প্রমাণটা এরকম তোমাদের। প্রমাণটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ, শেষ বেগ যা আদি বেগ তা। আচ্ছা, আর 2 নম্বরে পড়বা হচ্ছে দেখা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ট্যানজেন্টের সমান। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমাদের বেলা আসছিল, আমি যখন পরীক্ষা দিই। তোমরা পড়বা, অনেকবার আছে, 22-23 সাল 100% মনে রাখতে পারো। হ্যাঁ, এই দুইটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সংক্ষিপ্ত থেকে, বুঝছো? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ট্যানজেন্টের কি সমান, মিউএস ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এর প্রমাণটা হচ্ছে এটা, মিউএস ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, এফ ছোট করে একটা এফ দিতে পারো বা নাও দিতে পারো, ফ্রিকশনাল ট্যান থিটা। আচ্ছা, এই প্রমাণটা গেল 1-2 সংক্ষিপ্ত থেকে, 1-2 পড়বা। আর তার সাথে সাথে এই যে ঘর্ষণের সুবিধা অসুবিধা, এগুলো আর কি বলবো তোমাদের, এগুলো তো একদম ইজি জিনিস। আর একটা পড়তে পারো, ঘর্ষণের সুবিধা অসুবিধা পড়বা। আর পড়বা হচ্ছে নিউটনের গতিসূত্রগুলো লেখো, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র। বাহ্যিক বল প্রথম সূত্র কি, তৃতীয় সূত্র কি বলো তো, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এগুলো এই যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু দেখে যাবা, বা জড়তা কাকে বলে এটাও একটু দেখে যাবা। এগুলোই ছিল কি ভাইয়া, এগুলোই ছিল সংক্ষিপ্ত। আর রচনাতে থেকে কি পড়বা, রচনা থেকে পড়বা হচ্ছে প্রমাণ করো যে, রচনাতে পড়বা হচ্ছে 1 নাম্বার প্রমাণ করো যে কি, 1 নম্বরে বলছে প্রমাণ করো যে এফ ইজ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, প্রমাণ করো যে, বা নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন। আমরা একটু আগে দেখলাম না, এফ ইজ ইকুয়াল টু এম এ। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন, নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রমাণ গতির। আর এখানে কি বলছে, তো যাই হোক, এখানে তো গোলমাল করে ফেলছে। তো তোমরা এফ ইজ ইকুয়াল টু এম এ যে প্রমাণটা আমাদের নোটে আছে, পিডিএফে আছে,
স্পেশাল হ্যান্ড নোটে আর কি, সেখান থেকে তোমরা এটা দেখে নিবা। এটা হচ্ছে রচনা। তো রচনা কি শুধু একটা পড়লে হবে না, এখানে তোমাদের আরও একটা পড়তে হবে, সেটা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র। তো এখানে এফ এর জায়গায় কিন্তু পিও আছে অনেক জায়গায়, তোমরা দেখবা পি ইজ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, ওই দুটোই কিন্তু সেম, পি আর এফ আলাদাভাবে প্রকাশ করা হয়েছে আর কি, আর তেমন কিছু না। এখানে পি এর জায়গায় আবার এভাবে লেখা থাকতে পারে পি ইজ ইকুয়াল টু এম এফ। মানে এই প্রশ্ন দেখে ভয় খাবেও না, এই তিনটা প্রশ্নে কিন্তু সেম জিনিস, বুঝছো? আমরা যেটা দিয়ে নামকরণ করবো সেটাই তো উত্তর আসবে। আমরা যদি এফ দিয়ে বলটাকে নামকরণ করি এফ হবে, এফ দিয়ে কি বলটাকে নামকরণ করি তাহলে কি হবে, পি হবে। আর এখানে এ হচ্ছে ত্বরণ, এফ হচ্ছে কি ত্বরণ, সুষম ত্বরণ। হ্যাঁ, এগুলোই। আর 2 নম্বরে পড়বা হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর গেল, আর 2 নম্বর পড়বা হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র। ভরবেগের কি নিত্য, খুবই সহজ একটা প্রমাণ, ভরবেগের নিত্যতার সূত্র। ভরবেগ ভর ইন্টু কি বেগ নাকি এম ভি, ভরবেগের নিত্যতার সূত্র, নিত্যতার সূত্রের প্রতিপাদন। এখন এখানকার মধ্যে কার কোনটার সমস্যা বলো, এগুলোর মধ্যে কার কোনটার সমস্যা, এগুলোর মধ্যে কার কোনটার সমস্যা? যদি কোনো প্রবলেম থেকে থাকে, ট্যানজেট হতে পারে, বা এই প্রমাণটা হতে আদিবেগ শেষ বেগ আদিবেগ, হ্যাঁ, বা আদিবেগ শেষ বেগ, হ্যাঁ, তারপর এফ ইজ ইকুয়াল টু এম এ বা ভরবেগের নিত্যতার সূত্র, এই 5 অধ্যায় থেকে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্ট করতে পারো। আর যদি দরকার না হয় তাহলে নাই, আমারই ভালো, আমি বসে গেলাম, করাই দিতে লাগবে না। তারপর হচ্ছে 6 অধ্যায়, এখান থেকে আগে তোমরা বলো, তাহলে আমি নেক্সট অধ্যায়ে চলে যাব। খুবই সহজ কিছু প্রমাণ। ট্যানজেটেরটা আমি করাই দিতে পারি, এই ট্যানজেট মিউ এস ইজ ইকুয়াল টু ট্যান থিটা। হ্যাঁ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাকিগুলো তোমরা খুব ইজিলি করতে পারবা, এটা অনেকেই একটু বুঝতে অসুবিধা হয়। এই প্রমাণটা আমি না হয় করাই দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি রেসপন্স করো, যে অবস্থা তোমাদের। তো আমি দেখো ট্যানজেটের প্রমাণটা আমি না হয় করাই দিই, বুঝছো? এগুলো একটু মিশাই দিই, এগুলো সবাই দাগায় নিবা, ওঠাই নিবা, আমি একটু এগুলো মিশাই দিই। এটা হচ্ছে 5 অধ্যায় থেকে। তো আমরা সংক্ষিপ্ত যে 2 নাম্বারটা আছে ট্যানজেটের সমান স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, সেই জিনিসটা আমরা এখন দেখব। তো দেখো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কই গেল বইটা? আচ্ছা দেখো, এখন তোমাদের যদি বলি যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে, এখন তোমরা তো অতিসীমিত এগুলো পড়োই না, বলো যে ভাইয়া এটা আবার কি জিনিস। দেখো, যে দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে সীমাস্থ ঘর্ষণ বল ও অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে, একে মিউ এস দ্বারা প্রকাশ করা হয়। এখন বলো যে ভাইয়া বুঝলাম না, আপনি একটু বুঝাই দেন। দুটি বস্তু সংস্পর্শে থাকলে, দুটি বস্তু মনে করো একটা টেবিল এখানে আছে, এর উপরে একটা কি আছে, একটা ডাস্টার বা কলম, একটা বস্তু রাখলাম আমি। হ্যাঁ, তো এই বস্তুটাকে রাখার, আচ্ছা বস্তুটাকে একটু ডিজাইন করে দিই। হ্যাঁ, আচ্ছা এফ বলে মনে করো আমি এইদিকে কি করতেছি, এফ বলে এই বস্তুটাকে এইদিকে টানতেছি, কি করতেছি, বস্তুটাকে আমি কি এইভাবে এখানে আছে, এফ বলে ঠেলতেছি বা এইদিকে টানতেছি, সেম জিনিস, টানো আর ইয়ে করো, সমস্যা নেই। তো মনে করো এই বস্তুটাকে আমি এখানে রাখছি টেবিলের উপরে, আমি এইভাবে টানতেছি। তো টানার ফলে এখানে যে এই বস্তুটাকে যে আমি টানতেছি, একটা আমাকে শক্তি লাগতেছে। শক্তিটা কেন লাগতেছে, এখানে একটু বাধা আছে, সেটা কি, এই যে তোমার টেবিলটা বা খাতাটার কলমটার মধ্যে যে ঘর্ষণ বা এর মধ্যে যে আকর্ষণ বলটা, এখানে এর মধ্যে যে টানতেছি একটা বাধা সৃষ্টি হচ্ছে, তার মানে এখানে একটা অবশ্যই একটা ঘর্ষণ আছে। সেই ঘর্ষণটাকে এখানে বলা হয় তোমার, যে এখানে যে ঘর্ষণ বলটার কারণে বাধা সৃষ্টি হচ্ছে, সেই বলটাকে তোমাদের বলা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। কি বল, সীমাস্থ ঘর্ষণ বল। এইদিকে কি, আমি এইদিকে যদি টানি, এইদিকে আমাকে সীমাস্থ ঘর্ষণ বলে একটা কি করবে, টানবে, সেটা হচ্ছে কি এফএস, যেটাকে এফএস দ্বারা প্রকাশ করা হয়। এগুলো যেহেতু বল, এগুলোকে আমরা ভেক্টর দিয়েও প্রকাশ করতে পারি। আমি এফ বলে এইদিকে টানতেছি বস্তুটাকে, আর সীমাস্থ ঘর্ষণ বল নিচে এই মধ্যে যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা কি বা সীমাস্থ ঘর্ষণ বলটা আমাকে বিপরীত দিকে কি করতেছে, টানতেছে। যেহেতু এর থেকে আমার শক্তিটা একটু বেশি, এই কারণে আমি এটাকে নিয়ে যেতে পারবো, মানে এই যে কলমটার ক্ষেত্রে আর কি। আচ্ছা, তো এই দুটো গেল। এখন এখানে কিন্তু এই যে বস্তুটার একটা তো অবশ্যই একটা ওজন থাকবে, সেই ওজনটা কি নিচের দিকে ক্রিয়া করবে, বলবে যে হ্যাঁ অবশ্যই নিচের দিকে ক্রিয়া করবে। হ্যাঁ, সেটা হচ্ছে মনে করো ডাব্লু, ওজন কি ওয়েট একটা দিলাম, নিচের দিকে কি একটা অবশ্যই ওজন আছে। তো এই ওজনটা এইদিকে ক্রিয়া করার ফলে এর একটা কি অবিলম্ব প্রতিক্রিয়া বলো কি করবে, কাজ করবে। সেটা কি, আমি একে নিচের দিকে কি একটা ওজনের কারণে নিচের দিকে যাইতে চাচ্ছে, আর উপরের দিকে একটা অবিলম্ব প্রতিক্রিয়া বলো কি উপরের দিকে
কি করবে, একে টানবে, সেটাকে আমরা মনে করলাম আর দিয়ে দিলাম, অবিলম্ব কি প্রতিক্রিয়া বল, সেটাকে আর দ্বারা প্রকাশ, যেগুলো এগুলো প্রত্যেকটাই বল, আর বল একটা ভেক্টর রাশি, এই কারণে এর মাথায় আমরা ক্যাপ দিতে পারি বা অ্যারো চিহ্ন দিতে পারি। আচ্ছা, তো দেখো এই বলটা কি, আমার যেটা নিজস্ব বল, মানে আমি টানতেছি, এই টানার কারণে এই একটা কি সীমাস্থ ঘর্ষণ বল আমাকে এই দিকে কি করতেছে, টানতেছে। হ্যাঁ, আচ্ছা, এইটা দিয়ে ফির আবার ভাববা যে এইদিকে মনে হয়ে গেছে। তো যাই হোক, এগুলো ভেক্টরগুলো আমি আর না দেই, তোমরা পরে দিয়ে নেবা। হ্যাঁ, আর এই বস্তুটার ভরের কারণে নিচের দিকে টানতেছে, নিচের দিকে কি যাইতে যাচ্ছে, আর অবিলম্ব প্রতিক্রিয়া বল কি উপরের দিকে টানতেছে। তো যেহেতু দেখো এখানে সীমাস্থ ঘর্ষণ বল আর অবিলম্ব প্রতিক্রিয়া বল, একজন এইদিকে টানতেছে, এইদিকে টানতেছে, তো টানার ফলে আমি আগের বারও বললাম দুই দিকে দুইজন টানলে একটা লব্ধি বল কি করবে, ক্রিয়া করবে। সেই লব্ধি বলটা মানে কোন দিকে যাবে, এই দিকে যাবে। হ্যাঁ, অবশ্যই যাবে। সেই লব্ধি বলটাকে এখানে নামকরণ, এখানে কি বলা হয়, মনে করো লব্ধি প্রতিক্রিয়া বল। এটা কি একটা লব্ধি, যেহেতু এগুলো প্রতিক্রিয়া বল প্রত্যেকটাই, এই কারণে এটাকে লব্ধি প্রতিক্রিয়া বল দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা মনে করলাম আর প্রাইম দিয়ে দিলাম, যেহেতু লব্ধি বল, লব্ধি প্রতিক্রিয়া বল। তো অবশ্যই এটা একটা কোণে গেছে, সেটা কি বলো তো ভাইয়া, থিটা এফ কোণে। তো ফোর্স যেহেতু এখানে তুমি এফও দিতে পারো, চাইলে নাও দিতে পারো, যেহেতু প্রমাণে তোমাদের এফ দেওয়া আছে, থিটা কোণটাকে দিয়ে কি দেওয়া আছে, এফ থিটা। এই কারণে আমরা এই যে কোণে লব্ধি প্রতিক্রিয়া বলটা ক্রিয়া করতেছে সেই কোণটা আছে কি থিটা এফ কোণ। আচ্ছা, তো এখন দেখো আমাদের দেখাইতে হবে যে স্থিতি কি সীমাস্থ ঘর্ষণ বল। তো আমরা জানি যে সীমাস্থ ঘর্ষণ বল কাকে বলে, আমরা জানি যে দুটি বস্তু পরস্পর সংস্পর্শে থাকলে সীমাস্থ ঘর্ষণ বল ও অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। তো এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলকে মিউ এস দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি অবিলম্ব প্রতিক্রিয়া বল এবং কি সীমাস্থ ঘর্ষণ বল এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে সীমাস্থ ঘর্ষণ বল বলা হয়। তার মানে আমরা এখানে লিখতে পারি যে অবিলম্ব প্রতিক্রিয়া বল এবং সীমাস্থ ঘর্ষণ বল, এটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে কি সীমাস্থ ঘর্ষণ বল, তাদের অনুপাতকে কি বলা হয়, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। তো এখানে দেখো সীমাস্থ ঘর্ষণ বলটা কি বলবা যে ভাইয়া এফ এস, আর অবিলম্ব প্রতিক্রিয়া বলটা কি বলবা যে ভাইয়া আর। এখানে কি সীমাস্থ ঘর্ষণ বল হচ্ছে এফ এস আর অবিলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে আর। এই দুটোর অনুপাতকে কি বলা হয়, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়, যেটাকে মিউ এস দ্বারা প্রকাশ করছি। এগুলো কিন্তু আর আমি লিখে দিলাম না। এখন বলো যে ভাইয়া আসলে তো প্রমাণ হয়ে গেছে, কিন্তু এই প্রমাণটা কি এটা চাইছে, প্রমাণ আমাদের কিন্তু চাইছে কি মিউ এস ইজ ইকুয়াল টু কি বলতো, মিউ এস ইজ ইকুয়াল টু চাইছে হচ্ছে ট্যান থিটা এফ, মানে ট্যান জেডের সমান আর কি। হ্যাঁ, আমাদের প্রমাণ কিন্তু এটা চাইছে। তো আমরা এগুলো সংখ্যা অনুযায়ী আমরা এই পর্যন্ত বাইর করে ফেলছি। তো এখন এই পর্যন্ত বাইর করছি মানে আমাদের অ্যান্সারও প্রায় মোটামুটি হয়ে গেছে। দেখো এখানে তুমি এফ এস এর মান বসাও আর এখানে আর এর মান বসাও, তাহলেই তো তোমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। মানে এই এফ এস এর মান আর এর মানটা কিভাবে পাবা, বলো যে ভাই একটা লব্ধি প্রতিক্রিয়া বল, এই লব্ধি বলটার দুইজন ভাগীদার, একটা হচ্ছে এফ এস আর একটা হচ্ছে কি আর। তো আপনি এই যে আর এর মানটা আর এফ এস এর মানটা বাইর করে ফেলেন কিভাবে, আমরা যে কি প্রাসের গতিপথ অধিবৃত্তের থেকে আমরা বাইর করে ফেললাম কিভাবে, যে এখানে আমরা এই লব্ধি প্রতিক্রিয়া বল আর যেহেতু এই যে লব্ধি প্রতিক্রিয়া বল এবং কি অবিলম্ব যে প্রতিক্রিয়া বলটা আছে, সেই বলটা কি এখানে যে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানে কিন্তু আর থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে নাই, এখানে উৎপন্ন করছে। এই কারণে আমি এখান থেকে একটা কি লম্ব টেনে নেব। তো দেখো তো এটা সমকোণী ত্রিভুজ হলো না, তো সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তো এইটা যদি এইটা লম্বটা দেখো তো, এই যে সীমাস্থ ঘর্ষণ বলটা যেটা আছে, সীমাস্থ ঘর্ষণ বলটা আর এই বলটা যেটা আমি লম্বটাকে অঙ্কন করলাম, এই বলটা আর এই বলটা কি সমান হবে না, বলবো যে হ্যাঁ অবশ্যই সমান হবে। এখানে যে বল কাজ করবে এখানেও সেম একই বল কাজ করবে, এখানেও কি সেম একই বল কাজ করবে। তো এই লম্বটাই হচ্ছে কি ভাইয়া এই সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে লম্বটা কি বলতো এফ এস, আর এই অবিলম্ব প্রতিক্রিয়া বলটা কি বলতো ভাইয়া বলো ভাইয়া আর। তো এখন তুমি এখানে লম্বর মান আর এর মানটা বাইর করে এখানে বসাই দাও। লম্বর মানটা কিভাবে বাইর করবা, বলবো যে ভাইয়া লম্ব আর অতিভুজের মান এখানে দেওয়া আছে কত, এটা হচ্ছে অতিভুজ, এই অতিভুজের মান দেওয়া আছে আর প্রাইম। তো দেখো তো এই যে লম্ব আর অতিভুজের সাথে কোন অনুপাতের সাথে সম্পর্ক, বলো যে ভাইয়া আমরা জানি লম্ব আর অতিভুজ হচ্ছে সাইন থিটা, সাগরের লবণ অনেক। তো সাইন থিটা বলতে এখানে কি বলতো থিটা এফ, সাইন থিটা লম্ব বাই অতিভুজ। লম্ব কত বলতো, এই যে লম্ব এটা, হ্যাঁ লম্ব হচ্ছে কি এটা, ওইটা আবার ভূমি আবার মনে করিও না। দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কত বলতো ভাইয়া আর প্রাইম, এটা হচ্ছে অতিভুজ। তো এখান থেকে দেখো তো তুমি এফ এস এর মানটা বার করতে পারবো না, এফ এসটাকে রেখে দাও, আর প্রাইমটাকে এদিকে পার করে দাও। তার মানে কি হবে আর প্রাইম সাইন থিটা এফ, এটা বলে এফ এস এর মান। তো এবার দেখো আমাদের এই যে এবার মান লাগবে আমাদের কি আর এর মানটা লাগবে, এটা হচ্ছে ভূমি। তো ভূমি আর অতিভুজ কার সাথে সম্পর্ক, বলবো যে ভাইয়া কস থিটা।
তো কস থিটা বলতে কি থিটা এফ কস থিটা কবরে ভূধনে ভূমি বাই অতিভুজ। ভূমি কত বলো তো? ভূমি বলবো যে ভাইয়া আর, আর অতিভুজ কত বলো তো? আর প্রাইম। তো এখন এখানে একটু লক্ষ্য করো, আর এর মানটা যেহেতু আমাদের লাগবে এটাকে দিকে পার করে দাও, তাহলে কি হবে? আর প্রাইম কি হবে? কস আর প্রাইম কস থিটা কি হবে? এফ। তো দেখো তো তুমি আর এর মানও পাইছো আর কি পাইছো? এফ এস এর মানও পাইছো। তো আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সমান আমরা কি জানি? মিউ এস দ্বারা প্রকাশ করা হয়। আর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কার অনুপাত? সীমাস্থ ঘর্ষণ বল এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত। তো সীমাস্থ ঘর্ষণ বল কি? এফ এস এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলটা কি? আর। তো এখানে মানগুলো বসাতে হয়। এফ এস এর মান কত বলো তো? বলো যে এফ এস এর মান হচ্ছে আর প্রাইম সাইন থিটা এফ এবং আর অবিলম্ব প্রতিক্রিয়া বল। অবিলম্ব প্রতিক্রিয়া বলের মান কি? আর প্রাইম কস থিটা কি? এফ। তাহলে এই যে আর প্রাইম আর আর প্রাইম কি কাটা যাচ্ছে, থাকতেছে কি? সাইন বাই কস। আর সাইন বাই কস মানে কি বলতো? ট্যান। আর এখানে থিটা আছে, থিটা হিসেবে এইটা। তো আমরা এইটা পাইলাম না, এটাই তো আমাদের অ্যান্সার চাইছি নাকি? তাহলে মিউ এস ইজিক্যাল টু আমরা কি পেলাম? অবশেষে আমরা পাইলাম মিউ এস ইজিক্যাল টু হচ্ছে ট্যান থিটা এফ। তো এটাই হচ্ছে তোমাদের কি? ট্যানজেন্টের সমান। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ট্যানজেন্টের সমান, এটাই তোমাদের প্রমাণ করতে বলছে। তো এটাই হচ্ছে তোমাদের কি মূলত অ্যান্সার। সংক্ষিপ্ত 2 করাই দিছি। হ্যাঁ, আচ্ছা দেখো এবার আসো 6 অধ্যায়। আমি প্রমাণ দিয়ে চলে যাব। তোমাদের রেসপন্স অ্যাক্টিভিটিস কম। হ্যাঁ, আজকে অনেকেই কম, কারণ আগে মনে হয় নোটিশ দেওয়া হয় নাই। তো যাই হোক 6 অধ্যায়টা দাগায় নাও সবাই। আশা করি এটাও ক্লিয়ার সবার মাঝে। 6 অধ্যায় কি আছে দেখি। মহাকর্ষ অভিকর্ষ, ইম্পর্টেন্ট একটা অধ্যায়। দেখো মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল এই অধ্যায় থেকে মোটামুটি কোশ্চেন হয়ে থাকে। তো কি কি কোশ্চেন হয়ে থাকে আমি তোমাদের দাগাই দিচ্ছি আবারও আগের মতো করে, তোমরা লিখে নিবা। অধ্যায় 5 গেল, এবার হচ্ছে অধ্যায় 6। তো দেখো অধ্যায় 6 থেকে আগে আমরা অতিসংখ্যকগুলো দেখব। মুক্তিবেগের সংখ্যা দাও। মুক্তিবেগ সর্বনিম্ন যে বেগে, এগুলো তো জানো, আমি বলে দিচ্ছি না। মুক্তিবেগ অতি সংক্ষিপ্ত 1 নাম্বার মুক্তিবেগ পড়বা। আর 2 নম্বরে পড়বা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান 2 নম্বর। এগুলো সবাই আমি বলতেছি মিলাই নেবা, মহাকর্ষীয় ধ্রুবকের মান। 3 নম্বরে পড়বা হচ্ছে 3, 4, 5, এই 5টা পড়বা। অভিকর্ষ ত্বরণ 3 নম্বরে হচ্ছে অভিকর্ষ ত্বরণ কাকে বলে। 4 নম্বরে হচ্ছে কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি, কোনো বস্তুর ওজন 4 নম্বর পড়বা। 5 নম্বরে মহাকর্ষীয় ধ্রুবক জি এর সমীকরণ লেখো 5 নম্বর পড়বা। হ্যাঁ, আচ্ছা মোটামুটি এগুলো পড়লেই হবে। যদি তোমরা এক্সট্রা ভাবে 6, 7, 8 এগুলো পড়তে পারো এক্সট্রা ভাবে আর কি। 6, 7, 8, 6, 7 কি 6, 7, 8 এগুলো পড়তে পারো, সমস্যা নেই। আচ্ছা এগুলোই ছিল মোটামুটি কি অতি সংক্ষিপ্ত। আর সংক্ষিপ্ত হচ্ছে কি? সংক্ষিপ্ত হচ্ছে কি এটা আমি কিন্তু এটা এই যে এই বইটা থেকে দিচ্ছি, হক বই, হক নতুন ফিজিক্স 1। অনেকেই অন্য বই থেকে আবার মিলায় না, তাহলে কিন্তু মিলবে না। তো এই বই থেকে মিলাই নিবে এই সিরিয়ালগুলো। হ্যাঁ, তো সংক্ষিপ্ত থেকে তোমরা পড়বা হচ্ছে 1 নম্বর মহাকর্ষ কাকে বলে। সংক্ষিপ্ত 1 নম্বর মহাকর্ষ কাকে বলে। আর পড়বা হচ্ছে দেখা যায় অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না 2 নম্বর, এটা পড়বা। আর 3 নম্বর পড়বা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে। মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে। আর 4 নম্বর হচ্ছে বস্তুর ওজন ও ভরের ওজনের মধ্যে, বস্তুর ভর ও ওজনের মধ্যে পার্থক্য 4 নম্বর, এটা পড়বা। বুঝছো? 4 নম্বর পড়বা। তো বললো যে ভাই আর কিছু পড়বো না, অধ্যায়টা তো একটু ইম্পর্টেন্ট একটা অধ্যায়, আরো 2টা তাকাই দেন, আরো 2টা। তো এই 2টা হচ্ছে প্রমাণ, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো। সেই প্রমাণটা হচ্ছে 5 নাম্বার নিউটনের মহাকর্ষীয় সূত্রটি লেখো। খুবই সহজ নিউটনের মহাকর্ষীয় সূত্র। হ্যাঁ, নিউটনের মহাকর্ষীয় সূত্র যদি না পারো আমি করাই দেবো 5 নাম্বার, সমস্যা নেই। আর 6 নম্বরে দেখে যাবো, এটা রচনাতেও আছে। 6 নম্বরটা রচনাতেও যেহেতু আছে আমি এটা রচনা দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে সংক্ষিপ্ত। আর রচনাতে পড়বা হচ্ছে তোমরা মুক্তিবেগের রাশিমালা বর্ণনা করো। রচনা 1 নম্বর পড়বা। আর 2 নম্বর হচ্ছে অভিকর্ষ ত্বরণ কাকে বলে, আমরা এখানে সংক্ষিপ্তর মধ্যেই দেখছি, সমস্যা নাই। 3 নম্বরে এইজ উচ্চতায় জি এর রাশিমালা প্রতিপাদন করো। 3 নম্বর এইজ উচ্চতায় জি এর রাশিমালা প্রতিপাদন করো
3 নাম্বার। হ্যাঁ এটা তো এগুলোই ছিল তোমাদের এই 6 অধ্যায়ের সুপার সাজেশন, একদম শর্ট সাজেশন একটা। এর বাইরে আরও শর্ট করতে যাইও না, তাহলে কিন্তু ধরা খাবা। হ্যাঁ এটাই একদম শর্ট করে দিছি আমি। তো অনেকে বলবে যে ভাইয়া এতগুলো দিলেন কেমনে শর্ট হইলো? তো পরীক্ষা দাও তাহলে বুঝতে পারবা। যদি আরও স্কিপ করো অন্যদের বুদ্ধি শুনে তাহলে কিন্তু মারা খাবা, বলে দিলাম। করেই দেন আরশি। হ্যাঁ করাই তো দিলাম, সবগুলো তো আর করা সম্ভব না। তোমরা ফ্রি ক্লাস আর ভাবতেছি দিব না। আর কিছু আরো দাগাই দেবো? 7 অধ্যায়, 7 অধ্যায় পর্যন্ত দাগাই দিই নাকি? তোমরা যদি যদি কোনো প্রমাণে আটকে যাও, আমাদের নোট পাওয়ার পর আর কি প্রমাণে আটকে যাও, তাহলে আমাকে বলিও, নেক্সট ক্লাসে আমি তোমাদের পরবর্তী প্রমাণগুলো করাই দিব। 7 অধ্যায় কি আছে? সরল দোলন গতি, সরল দোলন গতি। হ্যাঁ সরল দোলন গতি। তো এখান থেকে কিন্তু তোমাদের ম্যাথ আসে, উদাহরণ 1, 2। 7 অধ্যায়টা দাগাই দিই, এটা মিশাই দেবো। এক ঘন্টায় হইল না, 9টার সময় শুরু করছি, 1 ঘন্টা প্রায় হয়েছে, 60 মিনিট। শেয়ার আজকে খুবই কম, 17টা কম, এই কারণে অনলাইন মানে লাইভ দেখতেছেও কম। তো আজকে আর করাবো না বুঝছো। নেক্সটে আমরা 7, 8, 9 এগুলো দেখবো, সহজ অধ্যায়। যাই হোক, কারো কোনো রেসপন্স নাই? দাগাই দেন 7 অধ্যায়। তোমাদের বইয়ে যদি মেলে তাহলে সমস্যা নেই, দাগাই নিতে পারো তোমরা। 7 অধ্যায় যান। 7 অধ্যায় পড়বো হচ্ছে অতি সংক্ষিপ্ত। দেখো 6 অধ্যায় গেল, এবার হচ্ছে 7 অধ্যায়। সাত অধ্যায় সরল দোলন গতি। অতি সংক্ষিপ্ত পড়বো হচ্ছে 1 নম্বর, যে দোলনকাল কি? একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে ববের যে সময় লাগে তাকে দোলনকাল বলে। অনেকে বলে যে ভাইয়া ববটা আসলে কি? ববটা যে বস্তুটা এখানে ঝুলতেছে, হ্যাঁ সেই বস্তুটা হচ্ছে কি? বব। এই যে বস্তুটা হচ্ছে কি? বব। আর ভরকেন্দ্র থেকে যে দূরত্ব, এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। তো এগুলো বিস্তারিত আলোচনা আমরা ক্লাসেই করছি, এখানে আর কি করাবো তোমাদের মেগা ক্লাসে। সরল দোলকের সংখ্যা দাও। 2 নম্বরে পড়বো আছে সরল দোলকের সংখ্যা দাও। 3 নম্বর হচ্ছে সেকেন্ড দোলক কাকে বলে? সেকেন্ড দোলক যদি 2 সেকেন্ড সময় লাগে নাকি? সেকেন্ড দোলক কাকে বলে? সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, আমি যে একটু আগে যেটা বললাম, ববের ভরকেন্দ্র থেকে যে দূরত্ব। তো 4 নম্বরে এটা পড়বা। হ্যাঁ 3 নম্বর 4 নম্বর গেল। তো এগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই কয়টা। আর যদি এক্সট্রাভাবে আরও পড়তে চাও তাহলে পড়তে পারো এক্সট্রাভাবে। সেটা হচ্ছে সরল দোলকের সমীকরণ লেখো, যেটা না পড়লেও হবে, কারণ আমরা সরল দোলকের সমীকরণ আমরা প্রতিপাদন করি 2 পাই √L/G। এই প্রতিপাদন কিন্তু এটা আছে রচনায়, এটা কিন্তু রচনায় আসার সম্ভাবনা অনেক বেশি এই প্রমাণটা। তো পরবর্তীতে অতি সংক্ষিপ্ত না দেখলেও হবে। বা পর্যাবৃত্ত গতি কাকে বলে এটাও একটু দেখতে পারো, 10 নম্বর পর্যাবৃত্ত গতি। তো এইগুলো ছিল তোমাদের কি অতি সংক্ষিপ্ত। তাহলে সংক্ষিপ্ত কি ভাইয়া? সংক্ষিপ্ত হচ্ছে সরল দোলন গতির বৈশিষ্ট্য লেখো। সংক্ষিপ্ত সরল দোলন গতির বৈশিষ্ট্যগুলো লেখো। সংক্ষিপ্ত 1 নম্বর বৈশিষ্ট্যগুলো লেখো। আর 2 নম্বরে হচ্ছে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করো। এই যে কার্যকরী দৈর্ঘ্য L = পাই স্কোয়ার, কি পাই স্কোয়ার কার্যকরী দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা বাইর করার যে প্রতিপাদনটা আছে এটা হচ্ছে 2 নম্বরে। এই 2 নম্বরটা সুন্দর করে ফেলবা, খুবই সহজ। আর সরল দোলকের দোলনের যে কোনো 3টি সূত্র লেখো, বা সরল দোলকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো লেখো 3 নম্বরে, এটা পড়বা। হ্যাঁ তো এই সংক্ষিপ্ত থেকে এই 3টা পড়বা। আর রচনা থেকে পড়বা হচ্ছে সরল দোলকের গতি, সরল দোলন গতি। এই যে প্রমাণটা দেখতেছো, এই প্রমাণটা রচনাতে 1 নম্বর। আর 2 নম্বরে করবা আছে সরল দোলন গতির অন্তরক সমীকরণ। 2 নম্বরে কি? সরল দোলন গতির অন্তরক সমীকরণ। যদি এইটা প্রমাণটা করতে পারো, এইটা করতে পারলেই তোমাদের এই অন্তরক সমীকরণটা হয়ে যাবে। জাস্ট ডি এগুলো বিষয়গুলো যুক্ত করে দিবা,
অন্তরক সমীকরণ বলতে হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিডিএক্স, যেগুলো তোমরা ক্যালকুলাসের সেকেন্ড সেমিস্টারে পাবা। এই যে ডিডিএক্স, এগুলো যুক্ত করে দিলেই তোমাদের অন্তরক সমীকরণটাও সরলদোলকের ক্ষেত্রে পেয়ে যাবা। আর এখান থেকে তোমরা দুইটা ম্যাথ করতে পারো, সেটা হচ্ছে উদাহরণ 1 আর উদাহরণ 2 ম্যাথ। তোমরা উদাহরণ 1 আর উদাহরণ 2টাও করতে পারো ম্যাথ। উদাহরণ 1 এবং কি 2 নম্বর, এই দুইটা ম্যাথও দেখে যাইতে পারো। এখানে আর কিচ্ছু নাই, জাস্ট মানগুলো বসাই দিচ্ছে, হয়ে গেছে, বুঝছো? এগুলো দেখলেই হয়ে যাবে। তো মেগা ক্লাস তোমরা যেহেতু আগে এগুলো ক্লাস করছো, এগুলো পড়ছো, তো মেগা ক্লাসটা কি জাস্ট আমি সাজেশন দিচ্ছি, সেই অনুযায়ী তোমাদের পড়বো। আমি তোমাদের জাস্ট মনে করাই দিচ্ছি যে কোনটা আসলে কি। এগুলোই হচ্ছে মেগা ক্লাস, বুঝছো? আর এগুলো ডিটেলসে ক্লাস করার জন্য অবশ্যই তোমাকে এই ক্লাসগুলো আমাদের আগে থেকে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো তোমাদের করতে লাগতো। এগুলো ক্লাস করা নেক্সট সেমিস্টারে কেউ আর মিস দিও না। নেক্সট সেমিস্টার থেকে কিন্তু তোমাদের ফ্রি অনলাইনে আমি ক্লাস নিব ডিপ্লোমা স্টাডি সেন্টারের ফেসবুক পেজে। তো সবাই পেজটার সাথে থাকবা, ক্লাসগুলো আগে থেকে করতে পারবা। আর পরবর্তীতে মেগা ক্লাস করলে মেগা ক্লাসটা মজা পাবো আর কি। হ্যাঁ, যে ভাই আগে যা করাইছে এখনও তাই করাচ্ছে, ওগুলো আবার রিভিশন হচ্ছে, দেখবা যে আউট অফ 4 পাওয়া খুবই সহজ। হ্যাঁ, অনেকেই তো মনে করে যে ফেলের ধান্দা করে যে দেখায় দেন। হ্যাঁ, দিছি। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।